আসসালামু আলাইকুম। আজ 6 আগস্ট 2024 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। কেন শেখ হাসিনাকে আশ্রয় দিল না ভারত? গুলি করার জন্য ক্ষমা চাইল পুলিশ কর্মকর্তারা। এখনো আয়নাঘরে অসংখ্য মানুষ বন্দী। এবার বিস্তারিত। ছাত্রদের গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতের আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে ভারত। সেখানে শেখ হাসিনাকে নিয়েও সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠক আহ্বান করে। ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, শেখ হাসিনা এখন দিল্লিতে রয়েছেন। তাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত। ভারত চায় শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব অন্য দেশে চলে যাক। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারত কোনো মন্তব্য করেনি। ভারতে শেখ হাসিনার বোন শেখ রেহানাও তার সঙ্গে আছেন। শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব আছে। তবে শেখ হাসিনাকে যুক্তরাজ্যে যেতে হলে সেখানে রাজনৈতিক আশ্রয় নিতে হবে। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান ভারতের বাইরে চলে যাবে, সেই প্রস্তুতিও নেওয়া হয়ে গেছে বলে সূত্র জানাচ্ছে। বিমানে জ্বালানি ভরার কাজ পর্যন্ত শেষ। সোমবার বিকেলে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে নামে। সেখানে ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তার সঙ্গে হাসিনার কথাও হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সুরক্ষা বিশেষজ্ঞ ডয়েচে ভেলেকে জানিয়েছেন, ভারত চায় যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনা অন্য দেশে চলে যাক। ওপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত জানিয়েছেন, মূলত দুইটি কারণে ভারত শেখ হাসিনাকে রাখতে চায় না। প্রথম বিষয়টি অবশ্যই তার নিরাপত্তা সংক্রান্ত। দ্বিতীয় বিষয়টি হল, বাংলাদেশে যে সরকারই আসুক ভারত তার সঙ্গে সুসম্পর্ক চায়। আর বাংলাদেশে হাসিনা বিরোধী মনোভাব তুঙ্গে। ভারত চায় না বাংলাদেশের সঙ্গে সম্পর্কে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ঘটনায় ছায়াপাত করুক। শ্রীরাধার বক্তব্য, এর আগে সেনা সরকার যখন ছিল তখন ভারতের অসুবিধা ছিল, কিন্তু এবার সেনা সম্ভবত পেছনে থাকবে। বাংলাদেশে নতুন কোনো গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে বলে মনে হচ্ছে। ফলে তাদের সঙ্গে ভারতের আলোচনা করতে কোনো অসুবিধা হবে না। প্রবীণ সাংবাদিক এবং কূটনীতি বিশেষজ্ঞ প্রণয় শর্মা বলেছেন, বাংলাদেশের ঘটনা ভারতকে একটা বড় চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারত চায় না বাংলাদেশের ঘটনার অভিঘাত দেশের মধ্যে পড়ুক। প্রণয় জানিয়েছেন, বাংলাদেশে ভারতের যে সম্পদ ও বিনিয়োগ আছে, ভারত সেগুলোকে নিরাপদ রাখতে চায়। সে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা চায়। সোমবার রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিসিএস বা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক বসেছিল। সিসিএস এর বৈঠকে আলোচনার প্রধান বিষয় ছিল বাংলাদেশের পরিস্থিতি। সিসিএস হলো নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শীর্ষ কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সকলেই বৈঠকে উপস্থিত ছিলেন। তবে শুধু এই গুরুত্বপূর্ণ বৈঠক নয়, সোমবার সকাল থেকে একের পর এক বৈঠক হয়েছে। নানা স্তরে হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে হয়েছে, কূটনীতির মধ্যে হয়েছে, নীতি নির্ধারকদের মধ্যে হয়েছে। অনেক বিশেষজ্ঞকে ডাকা হয়েছে, তাদের সঙ্গে কথা বলা হয়েছে। এক নিরাপত্তা বিশেষজ্ঞ জানিয়েছেন, ভারতের এক্ষেত্রে একটা বড় চিন্তা রয়েছে। তা হলো চীন ও পাকিস্তানকে নিয়ে। ভারতের প্রতিবেশী এই দুই দেশ এই পরিস্থিতিতে কি ভূমিকা নেবে সেটা ভারতের একটা প্রধান বিচার্য বিষয়। বাংলাদেশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গেও কথা বলেছেন। মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকবেন। অন্তত এই ক্ষেত্রে বিরোধীদের সঙ্গে নিয়েই চলতে চায় সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশ নিয়ে কেন্দ্র যা বলবে রাজ্য সরকার সেটাই করবে। তিনি বলেছেন, এমন কোনো মন্তব্য করবেন না যাতে সহিংসতা হয়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। বিজেপি নেতাদের বলছি, আপনারা ইতোমধ্যেই কিছু পোস্ট করছেন, যে পোস্টগুলো করা উচিত নয় বলেই আমার মনে হয়। আমি আমাদের নেতাদেরও জানিয়েছি, কেউ কোনো পোস্ট করবেন না।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে সংঘটিত সহিংসতার ঘটনায় জাতিসংঘের নেতৃত্বে তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার যুক্তরাজ্যের সরকারের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। তবে দেশটিতে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি ওই বিবৃতিতে। আন্দোলনকারীদের চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হওয়া শেখ হাসিনা সোমবার দেশ ছেড়ে ভারতে গেছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখতে চায়। তবে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে কোনো তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি। বিবৃতিতে ডেভিড ল্যামি বলেছেন, বাংলাদেশের জনগণ গত কয়েক সপ্তাহের ঘটনাবলিতে জাতিসংঘের নেতৃত্বে পূর্ণাঙ্গ এবং স্বাধীন তদন্তের দাবি রাখে। যুক্তরাজ্য বাংলাদেশের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে চায়। যুক্তরাজ্য ও বাংলাদেশের মানুষের মাঝে গভীর সম্পর্ক রয়েছে ও কমনওয়েলথের মূল্যবোধ ভাগাভাগি করে। ব্রিটেনের শীর্ষ এই কর্মকর্তা বলেছেন, গত 2 সপ্তাহে বাংলাদেশে নজিরবিহীন মাত্রার সহিংসতা ও মর্মান্তিক প্রাণহানির দেখা গেছে। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান একটি অন্তর্বর্তীকালীন সময় ঘোষণা করেছেন। ল্যামি বলেন, সব পক্ষকে এখন সহিংসতার অবসান, শান্তি ফেরানো, পরিস্থিতি স্থিতিশীল ও প্রাণহানি ঠেকাতে একসঙ্গে কাজ করতে হবে। গত 15 বছর ধরে বাংলাদেশের ক্ষমতায় থাকা শেখ হাসিনা সোমবার শিক্ষার্থী জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেন। পরে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ভারতে যান তিনি। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, শেখ হাসিনা লন্ডনে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা রয়েছে তার। এমনকি তার লন্ডন যাত্রার জন্য বিমানে জ্বালানিও ভরা হয়েছে। কিন্তু যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে এই বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। বাংলাদেশ পুলিশের সদস্যদের সাধারণ মানুষের উপর গুলি চালাতে বাধ্য করে দেশবাসীর কাছে তাদের ভিলেনে পরিণত করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এছাড়া ছাত্রদের সঙ্গে অন্যায়ের জন্য ক্ষমাও চেয়েছেন তারা। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন পুলিশের কর্মরত ইন্সপেক্টর থেকে অধস্তন কর্মকর্তাদের সংগঠন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস রিলিজে তারা কথা বলেন, আমরা বাংলাদেশ পুলিশের অধস্তন অফিসার। আমরা প্রথমেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব সৈনিকদের অভিনন্দন জানাই দেশ থেকে স্বৈরাচার উৎখাত করার জন্য। এই আন্দোলনে নিহত প্রতিটি ছাত্র ভাইদের রুহের মাগফিরাত কামনা করি, আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরাও চাকরি জীবনে বৈষম্যের শিকার, দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে। তাই আজ কথা বলার সুযোগ পেয়ে আবারও সব ছাত্র জনতাকে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তাদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। তারা বলেন, আপনারা জানেন সারা দেশে শত শত পুলিশ ইতোমধ্যে শাহাদাত বরণ করেছেন। আমরা বিশ্বাস করি এগুলো কোনো ছাত্রদের কাজ নয়, নিঃসন্দেহে কোনো দুষ্কৃতকারীদের কাজ। দেশবাসী আমাদের অর্থাৎ পেশাগত বাহিনী পুলিশকে তাদের শত্রু মনে করে। আমরা পুলিশ জনগণের সেবক। পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ এই পুলিশ বাহিনী করেছিল। যে কোনো সংকটের সংগ্রামে আমরা সবসময় দেশবাসীর পাশে আছি। রাষ্ট্র যে আইন তৈরি করে তা বাংলাদেশ পুলিশের মাধ্যমে রাষ্ট্র প্রয়োগ করে থাকে এবং আইন প্রয়োগ করতে গিয়ে জনসাধারণের সাথে রোষের সৃষ্টি হয়। আমরা প্রকৃতপক্ষে নিয়োগের শুরু থেকেই সার্জেন্ট, সাব ইন্সপেক্টর সহ নিম্নপদস্থ কর্মকর্তা কর্মচারীরা সিনিয়র অফিসারদের অথবা রাজনৈতিক নেতাদের স্বার্থ হাসিলের বাহক হিসেবে কাজ করতে বাধ্য হই। সেটি বৈধ হোক আর অবৈধ হোক, যে কোনো আদেশই পালন করতে হয়। আমাদের অফিসাররা বেশিরভাগ ক্ষেত্রেই দলীয় পরিচয়ে দুষ্ট। আমরা বর্তমান কোটা সংস্কার আন্দোলন সহ যে কোনো আন্দোলনে কোনো সাধারণ মানুষকে সরাসরি গুলি করতে না চাইলেও সেটি বাধ্য হয়ে করতে হয় দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। আমাদের দেশবাসীর কাছে ভিলেনে রূপান্তরিত করা হয়। আমরা কোটা সংস্কারের মতো পুলিশ বাহিনীর সংস্কার চাই। বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই এর আয়নাঘরে প্রচুর লোক আটকা আছে বলে জানিয়েছেন সেখান থেকে ছাড়া পাওয়া ভুক্তভোগীরা। আয়নাঘরে আটকে থাকা লোকদের মুক্তির দাবিও করেছেন তারা। একই সঙ্গে এসব ঘটনায় জড়িত ডিজিএফআই এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচার দাবি করেছেন তারা। আয়নাঘর থেকে ফিরে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন, আমাকে গুম করে রাখা হয়। সেটাকে জয়েন্ট ইন্টারোগেশন সেল বলে। সেটাকে ডেভেলপ করে আয়নাঘর বানানো হয়। প্রচুর লোক সেখানে আটকানো আছেন।
তারা মানবেতর জীবনযাপন করছেন, সেখানে নির্যাতন চলছে। দীর্ঘদিন তারা রাতে ঘুমাতে পারেন না। এটা একটা স্বাধীন দেশে হতে পারে না। আমরা কারো পরাধীন না, কাউকে এভাবে উঠিয়ে নিয়ে রাখা যায় না। তিনি বলেন, সেনাবাহিনী আমাদের গর্বের বাহিনী, সেনাবাহিনী স্বাধীনতার প্রতীক। সেনাবাহিনীর উপর বন্দুক রেখে ডিজিএফ এর অসৎ কিছু কর্মকর্তা রাজনৈতিক সুবিধা নেয়ার জন্য সেনাবাহিনীকে বদনামে ফেলতে পারে না। এদেরকে নিশ্চিহ্ন করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। এছাড়া আয়নাঘরে যারা বন্দী আছেন তাদেরকে মুক্তি দিতে হবে। আমরা চাই শান্তি ও শৃঙ্খলা। তিনি আরো বলেন, ভেতরে যারা আটকা আছেন তাদের মুক্তি দিতে হবে। তাদেরকে চোখ বেঁধে দূরে কোথাও ফেলে দেবে এমনটা আমরা হতে দেব না। আমরাও সেনাবাহিনীর অফিসার, অল্প কয়েকজন ডিজিএফআই এর সদস্যদের জন্য আমরা এটা হতে দিতে পারি না। ডিজিএফআই দেশ চালায় না। আয়নাঘর থেকে ফিরে আসা সাবেক রাষ্ট্রদূত মারুফুজ্জামান বলেন, আমি সরকারি আমলা ছিলাম, সচিব হয়েছিলাম, পরে কয়েকটি দেশের রাষ্ট্রদূত হয়েছি। আমাকে কিছু লোক বহুদিন ধরেই ফলো করছিল। আমি 2017 সালের 4 ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছোট মেয়েকে আনতে ধানমন্ডির বাসা থেকে যাওয়ার পথে 8-10 জন লোক আমার গাড়ি ভেঙে 2টি পিস্তল মাথায় ঠেকিয়ে আমাকে নিয়ে গেছেন। আমাকে আয়নাঘরে নিয়ে এখানে রেখেছে। আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার, এই ঢাকা সেনানিবাসেই আমি ছিলাম, তাই আমি বুঝতে পেরেছিলাম আমাকে কোথায় রাখা হয়েছে। সেখানে প্রচণ্ড নির্যাতন করা হতো লোকজনকে। গুটি কয়েক পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর মান ইজ্জত ডুবিয়ে দিয়েছে এই ডিজিএফআই এর থেকে। কত যে লোক মেরেছে তারা, সেটা আল্লাহ জানে। তিনি বলেন, আমি কখনো রাজনীতি করিনি, আমি কোনো দলও করিনি, আমি সরকারি কর্মকর্তা ছিলাম। আমার দোষ ছিল আমি লেখালেখি করতাম। তারা কি আমার কলমটাকেও কন্ট্রোল করতে চায়? আমি তো কোনো বিদ্রোহ লিখি নাই, আমি তো কোনো দেশের বিরুদ্ধে লিখি নাই। আমি চেয়েছিলাম ন্যায় বিচার, আর এই ন্যায় বিচার চাওয়ার জন্য আমাকে 16 মাস মাটির তলে একটি রুমে আয়নাঘরে ফেলে রাখবে? আমি যে কত ক্ষতিগ্রস্ত হয়েছি ফিজিক্যালি, সেটা বলে বোঝাতে পারবো না। তিনি দাবি জানিয়ে বলেন, সবার মুক্তি চাই এবং যারা এটা করেছে তাদের বিচার চাই। এরা সেনাবাহিনীর কলঙ্ক ও জাতির কলঙ্ক। তাদেরকে যেন কোনোদিন ছাড়া না হয়। যারা ভেতরে আটকা আছে তাদের মুক্তি চাই, জনগণ তাদের মুক্তি চায়। সরকার পতনের পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ফাঁকা পড়ে আছে মন্ত্রীদের রুম। রুমের সামনে থেকে সরানো হয়েছে নেম প্লেট। মঙ্গলবার সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে এসব চিত্র দেখা গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, গত সপ্তাহেও মন্ত্রীদের রুমগুলো ছিল জাঁকজমকপূর্ণ। মন্ত্রীরাও অফিস করলে অধিকাংশ সময় তাদের রুমগুলোতে কর্মকর্তা কর্মচারী নেতাকর্মীদের ভিড় থাকতো। আজ রুমগুলো ফাঁকা পড়ে আছে। রুমের সামনে থেকে নেম প্লেটও সরানো হয়েছে। সকাল থেকে থমথমে অবস্থা বিরাজ করছে সচিবালয়ে। পোশাকধারী কোনো পুলিশ কর্মকর্তা কর্মচারীদের দেখা যায়নি। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। সচিবালয়ে উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে অনেক কম দেখা গেছে। আওয়ামী লীগপন্থী কর্মকর্তা কর্মচারীরা আসেননি বলে জানা গেছে। পুনরায় সংগঠিত হন বিএনপিপন্থী কর্মকর্তা কর্মচারীরা। বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা মিষ্টি বিতরণ করেন। দুপুর 12:15টায় হঠাৎ বের হয়ে যেতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। 1টার দিকে ফাঁকা হয়ে যায় সচিবালয়। সচিবালয় থেকে বের হওয়ার সময় ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, সচিবালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য সব কর্মকর্তা কর্মচারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। এরপরই সবাই হুড়োহুড়ি করে বের হতে শুরু করেন। নাম প্রকাশে অনিচ্ছুক সচিবালয়ের একজন কর্মকর্তা বলেন, সচিবালয়ে হামলা হবে এমন খবরে সবাই বের হয়ে যাচ্ছেন। এটা গুজব নাকি সত্য তা এখন পর্যন্ত জানি না। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অবচেতন মনে বা মন যখন বিক্ষুব্ধ থাকে এরকম সময়ে অথবা হতাশ হয়ে নিজের উপর কখনোই অভিশাপ দেবেন না। ধরুন আপনি আজকে হতাশ হয়ে বললেন কালকে আমার মরে যাওয়া উচিত, অথবা বললেন যে আমি কেন ধ্বংস হচ্ছি না। এই কথাটি, এই শব্দটি সঙ্গে সঙ্গে কবুলও হয়ে যেতে পারে। কারণ পৃথিবীতে প্রতিনিয়ত অনেক শব্দ, অনেক মোনাজাতের ভাষা উচ্চারিত হচ্ছে। এই মোনাজাতগুলো কখনো কখনো তাৎক্ষণিকভাবে কবুল হয়ে যায়, আবার কখনো জমা থাকে নির্দিষ্ট সময়ে বাস্তবায়নের জন্য। সুতরাং সর্বশক্তিমানের ওপর আগ্রহ হারিয়ে ফেলে বা নাখোশ হয়ে যদি এই ধরনের মোনাজাত করেন, তাহলে
নিজেকেই ক্ষতি করবেন বলে মনে রাখবেন, কারণ কখন আপনার মোনাজাতটি কবুল হয়ে যাবে তা আপনিও বুঝতে পারবেন না। সত্যি পরের দিন আপনি মৃত্যুবরণ করে ফেললেন অথবা বড় কোনো ক্ষতির মধ্যে পড়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলেন। সুতরাং সাবধান হন শব্দ চয়নে, সাবধান হন মনের আকাঙ্ক্ষা প্রকাশে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে গুপ্ত হত্যার পর ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান, তাতে দখলদার ইহুদিবাদীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অধিকৃত ভূমি থেকে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা পালাতে শুরু করেছে। বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায় ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যাকাণ্ডের পর ইসরায়েলের পথে ঘাটে ও বিমানবন্দরগুলোতে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তেল আবিব থেকে ইসরায়েলের রাজনীতি বিষয়ক গবেষক ওরি গোল্ডবার্গ আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, নিশ্চয়ই ইসরায়েলের জনগণ টেনশনে আছে। রাস্তাঘাটে খুব কম লোকের চলাচল দেখলেই বোঝা যায় তাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। ইসরায়েলের গণমাধ্যমগুলো লোকজনের ভেতরে চরম ভয় বিরাজ করার কথা জানিয়েছে। ফিলিস্তিনিদের কাছ থেকে দখল করে নেওয়া জমিতে ইসরায়েলের বসতি স্থাপনকারীরা আশঙ্কা করছে ইরানের এবারের প্রতিশোধমূলক হামলা হবে আগের চেয়ে ভয়াবহ এবং অনেক বেশি শক্তিশালী। ইসরায়েলের হিব্রু ভাষায় কিছু গণমাধ্যম খবর দিয়েছে যে এবারের হামলায় ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে সক্ষম নয়। ইসরায়েলের ভেতরে যখন চরমভাবে আতঙ্ক বিরাজ করছে, তখন বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের সঙ্গে ফ্লাইট স্থগিত করছে। বাড়তি সতর্কতার অংশ হিসেবে যুক্তরাজ্য, ভারত এবং পোল্যান্ড তাদের নাগরিকদের ইসরায়েল সফর থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এছাড়া তেল আবিবের মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের সতর্কতা অবলম্বন এবং নিজেদের নিরাপত্তার ব্যাপারে সাবধান থাকার কথা বলেছে। এর আগে গত 13 এপ্রিল ইরান ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস নামের একটি সামরিক অভিযান পরিচালনা করে। তাতে ইরান কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।